সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। একজনকে সবাই চেনেন, বলা চলে দুজনকেই চেনেন। ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক আর সোশ্যাল মিডিয়াতে যিনি ইনফ্লুয়েন্স তৈরি করেন। থ্যাংক ইউ ডাক্তার জাহিদ, আপনাকে স্বাগত। সাবেক সংসদ সদস্য নাসির রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। সম্ভবত দুজনই আপনার এই স্টুডিওতে প্রথম এলেন। জি, প্রথম। আপনাদের দুজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে ডাকার আপনাকেও জন্য। ধন্যবাদ। ওয়েল, আমরা শুরু করতে চাই। 2 মাস হয়ে গেল, জি, আর 1-2 দিন বাদে বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো। আমরা যাকে বিপ্লব বলছি, কেউ কেউ কোনো অভ্যুত্থান বলছেন। এই অভ্যুত্থান পর্ব এর পরে 2 মাসের পরে আমরা যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে 2 মাস আপনি কেমন দেখলেন রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, জননীতি, সামগ্রিক অবস্থাটা কোথায় আমরা আছি দাঁড়িয়ে? ধন্যবাদ। মানে প্রত্যেকটা সরকার যখন ক্ষমতায় আসে একটা হানিমুন পিরিয়ড বলে, এটা মতান্তরে 90 বা 100 দিন, 3 মাসের একটু বেশি বা 3 মাস। এই সরকারের 2 মাস গেল, কিন্তু এই সরকারের 2 মাসকেই আমরা হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে বা আরো আগেই গেছে এটা বলতে পারি। কারণ হলো 5 বছর মেয়াদের সরকারের যদি 3 মাস সেই পিরিয়ড হয়, সাধারণত চেষ্টা করা হয় যে আমরা খুব বেশি ক্রিটিক করব না, নতুন করে সরকার ক্ষমতায় এসছে, দায়িত্ব নিয়েছে, তাদের বুঝে উঠতে হবে, তাদের পলিসি কাজ করতে শুরু করবে। কিন্তু এই সরকারের ক্ষেত্রে দুটো মেজর প্রবলেম হয়েছে বলে আমি মনে করি। একটা হলো তারা যখন ক্ষমতায় এসছেন, তারা মানে আমাদের দেশে কোনো ভালো সিস্টেম ছিল না, বাট একটা সিস্টেম ছিল, ফল্টি হলেও একটা সিস্টেম ছিল। শেখ হাসিনার 15 বছরের শাসনের পর এবং 5 আগস্ট তার পালিয়ে যাওয়ার পর একেবারে সিস্টেমহীন একটা দেশে এসে পড়েছি আমরা। এর মধ্যে আসলে সিস্টেমটা ভেঙে গেছে, আমরা টের পাইনি। এবং 3 দিন তো কোনো সরকারই ছিল না, এবং একটা দেশে পুলিশ বলে কিছু নাই। আমি প্রায় বলি, সাধারণ মানুষ সরকারকে ডে টু ডে লাইফে ফেস করে পুলিশের মাধ্যমে। অন্যদের সাথে আপনার সবসময় কাজ নাও থাকতে পারে, আপনি রাস্তায় নামলেও ট্রাফিক পুলিশ দেখবেন। আমরা এখনো রাস্তায় সন্ধ্যার পর ট্রাফিক পুলিশ ঠিক মতো দেখি না। তো এইরকম একটা একেবারে বিধ্বস্ত স্ট্রাকচারে তারা ক্ষমতায় এসছেন, কিন্তু পাল্টা একটা সমস্যা তৈরি হয়েছে তাদের জন্য। সেটা হলো মানুষের অকল্পনীয় প্রত্যাশার চাপ তাদের উপরে তৈরি হয়েছে। দীর্ঘদিন শেখ হাসিনার শাসনের অধীনে থেকে আমরা অকল্পনীয় রকম বড় মূল্য দিয়েছি। সেই মূল্য দেওয়ার স্বাভাবিক, আপনি যেটার জন্য যত বেশি মূল্য দেবেন সেটার জন্য তত বেশি প্রত্যাশা তৈরি হয়। ফলে আমাদের ইনর্মাস এক্সপেকটেশন তৈরি হয়েছে। সোজা সাপটা কথা হচ্ছে, শেখ হাসিনা যা যা করেছেন তার সব ক্ষেত্রে আমাদের উল্টো হতে হবে এবং খুব দ্রুত সেটা হতে হবে। সো এই দুটো ঘটনা ঘটলো। আপনি ওই দায়িত্বে থাকলে আপনি এই বিধ্বস্ত অবস্থা নিয়ে চলা কঠিন, আবার এদিকে প্রচন্ড চাপ। এ দুটোর এক ধরনের মিক্সচার দিয়ে কি করা যেতে পারে আমার মূল্যায়ন হচ্ছে, মানে সরকার অনেক কিছু 2 মাসে করে ফেলতে পারবে আমার মনে হয়নি। এক বাক্যে যদি বলি, 2-1টা জায়গা ছাড়া সরকারকে আমি আসলে মানে তারা ঠিক ভিজিবল না যে তারা কাজ করছে না। এটা খুব ইম্পর্টেন্ট যে জনগণের সামনে প্রতিদিন এটা কেন আপনার মনে হয়? আমি মানে অনেক ক্ষেত্রেই আমি প্রাথমিকভাবে আমার মনে হয়েছিল যে এই সরকার নিজেকে কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার মনে করে কিনা। মানে তাদের আচরণ আমার কাছে কেয়ারটেকার গভর্নমেন্টের মতো মনে হয়েছে। তারা একদিকে বলছেন আমরা সংস্কার করব, আমরা অনেক কিছু ঠিক করতে চাই, জনগণ অনেক মূল্য দিয়েছে, তারা সংস্কার চায়। জনগণ কারা কতটুকু সংস্কার চায় সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে, আমরা ধরে নিলাম চায়। কিন্তু তাদের আচরণ মনে হচ্ছিল তারা আসলে কোনো রকমে কিছু রেগুলার রুটিন ওয়ার্ক করে তারা চলে যেতে চায়। তাদের মধ্যে ক্যাবিনেটের মধ্যে যারা সদস্য আছেন তাদের মধ্যে ডিসিশন নেওয়ার মতো স্ট্রং মেন্টালিটি, পার্সোনালিটির মানুষের অভাব আছে। এক, ক্যাবিনেটটা এত ছোট কেন? আমি যদি প্রশ্ন করি, মানে এটা তো কেয়ারটেকার সরকার না যে 3 মাস বা 6 মাসে ইলেকশন দেবে। আপনি মোটামুটি একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম থাকতে চান। এই টাইমটা নিয়েও ডিবেট আছে। রিসেন্টলি আমরা সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে স্পষ্ট মত পার্থক্য দেখলাম, কিন্তু আপনি তো অন্তত 6 মাসে যাচ্ছেন না। তো তাহলে 20 জন দিয়ে কেন ক্যাবিনেট চলবে? এই ক্যাবিনেট যদি সাধারণ একটা সরকারের মতো হয় এবং তাতে যদি মানুষ ভালো সার্ভিস পায়, মানুষ কি সেটাকে সমর্থন করবে না? না, তা করবে, কিন্তু অতীতে কিন্তু আরো কম উপদেষ্টা দিয়েও সম্ভব হয়েছে। না, আগে কিন্তু ওগুলো তত্ত্বাবধায়ক ছিল এবং 3 মাসের সরকার ছিল। এই সরকারটা কিন্তু 3 মাসের সরকার না। এবং আবারও বলছি, এই সরকার বাংলাদেশকে যে অবস্থায় পেয়েছে, মানে আই রিপিট, পুলিশ বলে কোনো কিছু নাই,
থানার মধ্যে পুলিশ আসছে না, এখনো যারা আসছে তাদের কনফিডেন্স নেই, সন্ধ্যার পর থানার বাইরে পুলিশ যেতে চায় না, এই পরিস্থিতি তো আগের কোনো সরকারের মধ্যে ছিল না। না, কিন্তু এই পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন? অপরিহার্যভাবে এটা শেখ হাসিনা দায়ী, কিন্তু আপনি যখন দায়িত্বে এসছেন খুব বেশি দিন লাগবে না, মানুষ কিন্তু এই জিনিসগুলো হিসেব করা শুরু করবে। এবং এই যে আপনি সংস্কারের কথা বলছেন, আপনি ডে টু ডে লাইফের ক্রাইসিস, মানুষ অনেক, এই যে আমরা এই মুভমেন্টটাকে স্বতঃস্ফূর্ত মুভমেন্ট বলি, প্রধান উপদেষ্টা আমেরিকাতে যে কথা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে অনেকে এটার বিরোধিতা করেছেন, এটা একটা স্বতঃস্ফূর্ত মুভমেন্ট এবং এর মধ্যে কোনো রকম কোনো মাস্টার মাইন্ডের কেউ ছিল না। তো স্বতঃস্ফূর্ত মুভমেন্ট মানে বহুজন বহু দাবিতে গেছে, এর মধ্যে লক্ষ লক্ষ মানুষ ওই কারণে গেছে যে ঠিকমতো খেতে পারছে না। আমি এভাবে বলি, পাঙ্গাস মাছ কিন্তু 120, 25, 30 টাকা কেজি, ওটা যখন 250 টাকা হয়ে গেল, পাঙ্গাসের কাঁটা বিক্রি হতো না। আমি এই প্রসঙ্গে যোগ করি, আপনি যেটা বলছেন স্বতঃস্ফূর্ত, জি, বসিলা, জি, বাড্ডা এবং যাত্রাবাড়ি, এই 3 এলাকায় কিন্তু সবচেয়ে বেশি মুভমেন্ট হয়েছে। এই সমস্ত এলাকায় তো মানে কারা থাকেন? একদম, এটা তো বড় লোকদের এলাকা। একদম তাই, একদম তাই। সো এই যে মানুষ নামলো, যে পাঙ্গাসের কাঁটা কিনতে হয়েছে, যে একটা গোটা ডিম দিতে চেয়েছিল তার বাচ্চাকে, এখন পারছে না, এখন অর্ধেক ডিম দেয়। মাছ মাংস তো দূরে থাকুক, লাস্ট যে প্রোটিন, তো ও যদি দেখে ডিমের ডজন আবার 170-75 টাকায় চলে গেছে, একটা ডিম 15 টাকা হয়ে গেছে, ও যদি দেখে শৃঙ্খলার অবস্থা ভালো না, আবার চাঁদাবাজি ফিরে আসছে, তার জন্য আপনি বিএনপিকে ব্লেম করে হবে না, আপনি সরকার, আপনাকে কিন্তু এটা আপনাকে কন্ট্রোল করতে হবে, দায়িত্ব নিতে হবে, আপনাকে কন্ট্রোল। এবং বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি তারা তার বহিষ্কার করছে, কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে। তো আপনাকে নিতে হবে, আপনাকে দুর্নীতি ঘুষ কমাতে হবে। এই ডে টু ডে লাইফের ক্রাইসিসগুলো যদি না মেটাতে পারেন, না কমাতে পারেন, ভালো কিছু হবে না। এবং আমি দেখছি এই জায়গাগুলোতে এক ধরনের ফেইলিয়ার আছে। একটা জায়গায় তাদের সাকসেস আছে ভালোই আমি মনে করি, সেটা হচ্ছে এটা আমাদের সবচেয়ে ক্রুশিয়াল জায়গা এবং ঘটনাচক্রে সেখানে কিছু ভালো কাজ হচ্ছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে অর্থ এবং ব্যাংকিং সেক্টরে। বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আহসান এইচ মনসুর, উনি খুব ভালো কাজ করছেন, এই কাজটা কন্টিনিউ করলে ভালো হবে। এবং অর্থ উপদেষ্টাও, উনিও আগে গভর্নর ছিলেন, উনি উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন আগে, আমরা ধারণা করতে পারি এই একটা জায়গায় কিছু সিগনিফিক্যান্ট কাজ হবে। কিন্তু এই একটা জায়গায় হলেই আসলে হয় না, কারণ ধরুন ব্যাংকিং সেক্টর বা অর্থ বাণিজ্যের কিছু কারণে আপনি ইনফ্লেশন কন্ট্রোল করার প্রবাবিলিটি থাকে, কিন্তু ইনফ্লেশনের আরো অনেক কারণ আছে, এর মধ্যে সিন্ডিকেট তৈরি করা আছে, এর মধ্যে চাঁদাবাজি আছে, ওগুলো যদি কন্ট্রোল না করা যায় দিনের শেষে এগুলো হবে না। আরেকটা জায়গায় সরকারের সাফল্য আছে বলে আমি মনে করি, আমি এটা সাফল্যগুলো বলা দরকার বলে বিশ্বাস করি, সেটা হচ্ছে ভারতের প্রতি পলিসি। একদম স্পেসিফিকলি যদি বলি, মানে আমরা গত 15 বছর অত্যন্ত নতজানু একটা রাষ্ট্র দেখেছি, যাকে স্বাধীন দেশ মনে হতো না। ভারতের সামনে আমরা একটা কলোনির মতো হয়ে দাঁড়িয়েছিলাম। ডক্টর ইউনূস আসার পর থেকে, ইভেন উনি দায়িত্ব নেওয়ার আগ থেকেই ভারতের মিডিয়ার সাথে যে টোনে কথা বলেছেন, বিভিন্ন ক্রাইসিস যেভাবে রেসপন্ড করছেন, আমি একটা উদাহরণ দিই। অমিত শাহ কিছুদিন আগে বলেছেন বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন। বাংলাদেশ খুব স্ট্রং একটা প্রটেস্ট করেছে, রিটেন প্রটেস্ট। আমরা পেছনে যাই, কয়েক বছর আগে অমিত শাহ বাংলাদেশিদেরকে টার্মাইট বলেছিলেন, তখন বাংলাদেশ থেকে কিন্তু কোনো রকম কোনো প্রটেস্ট, আমাদের বর্ডার কিলিং হচ্ছে, ইনস্ট্যান্টলি স্ট্রং প্রটেস্ট যাচ্ছে। সো এই একটা জায়গায় আমি মনে করি আমাদের খুব সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট আছে। কিন্তু ইন আদার কেসেস আমরা বাকি সব জায়গায়, গার্মেন্টের অস্থিরতা চলছে, ষড়যন্ত্র হচ্ছে না কি হচ্ছে, আমি না ফিরবো আপনার সঙ্গে, এই বিষয়ে তো আলোচনা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। নাসির রহমান, আপনার মূল্যায়ন কি? আপনি শুনলেন নিশ্চয়ই, কি বলেছেন, আপনি কিভাবে দেখছেন? ডক্টর জায়েদ সাহেব, ধন্যবাদ মতি ভাই, উনি কোয়াইট এফেক্টিভলি একটা জিনিস উনি দেশের যে বর্তমান পরিস্থিতি পয়েন্ট আউট করেছেন। আমি জাস্ট বলতে চাই যে আমরা এই গণ অভ্যুত্থানটাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলি, সবসময় ছাত্র জনতা বলি, কিন্তু আন্দোলনের পরে তো খালি ছাত্র কিছু দেখছি, জনতার তো নাই। এই আন্দোলনে যে লাখ লাখ লোক নেমে আসলো এই স্বৈরাচারকে সরানোর জন্য, ছাত্ররা ভ্যানগার্ড ছিল, সামনে ছিল, বাট মেইন তো ছিল জনতা। তো জনতার তো কোনো রিপ্রেজেন্টেশন নাই। তো সরকার হলো অ্যাডভাইজারি কাউন্সিল, কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল করা হলো, এবং ছাত্রদের 2জন রিপ্রেজেন্টেটিভ সেখানে ঢুকলো। আমার ক্ষুদ্র মানে মতে যেটা উচিত ছিল প্রথমে একটা করা, একটা ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিশন করা উচিত ছিল। কারণ আমরা তো চিফের সাথে বারবার বলছেন যে ধ্বংস করে দিয়ে গেছেন, এবং ইট ইজ ট্রু, সবই তো ধ্বংস করে। রাজনৈতিক প্রতিনিধিত্বের কথা বলছেন। ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিশনে তখন অল স্টেক হোল্ডার্সরা ওটার মধ্যে থাকতে পারতো, ছাত্রদেরও
3-4 জন থাকতে পারতো, মানে আপনার যে মানে যাদেরকে দরকার স্পেশালাইজ লোক থাকতে পারে, এবং পলিটিক্যাল পার্টি বলতে যে বিএনপি এবং জামাত থেকে তাদেরও রিপ্রেজেন্টেশন থাকতে পারতো, এবং দি ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিশন থেকে যদি তৈরি করা হতো তাহলে জিনিসটা আরও স্মুথভাবে অগ্রসর হইতো। এখন একটু আগে এটা সবারই কথা, যে আমাদের জাহিদ ভাই বলছেন যে সরকারটা আছে কিনা বোঝা যাচ্ছে না, এবং ইউ আর কোয়াইট কারেক্ট, একমাত্র ফাইন্যান্স এবং ব্যাংকিং সেক্টরে কিছু ফাংশন ছাড়া আর তো কোনো কিছু করে দেখা যাচ্ছে না। এখন একটা ওই যে আগে ইন্টারিম কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল 2.5 মাসের জন্য, বেসিক্যালি 3 মাসও না, 2.5 মাসের জন্য। সো দ্যাট ইজ ওটা টাইম মতো চলে যাচ্ছে। এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা আন্দাজ নিয়ে আসা হয়েছে যে 1-1.5 বছরের জন্য মানে পারসেপশন এতে আর কি। এখন ওই পারসেপশন তো আবার ভাঙাও শুরু হচ্ছে আবার, ওটা ঠিক না, ওটা কারো ওটা চিফের ব্যক্তিগত হইতে পারে। আচ্ছা যাক, আমরা ওদিকে যাচ্ছি না। তো এইখানে আপনি যে কথাটা জাহিদ ভাই যেমন বলেছে যে এখানে তো 20 জনের তো ক্যাবিনেট থাকার কথা না, এবং আপনি যদি এই ক্যাবিনেট পলিটিক্যাল একটা না নেন, এটা তো বেস নাই বর্তমানে। বেস নাই বলতে কি জনগণের সঙ্গে সম্পর্ক নেই, সম্পর্ক নাই, এটার কোনো ভিত্তি নেই। এটা একমাত্র যদি বলি হয়তো আর্মি মিলিটারি সাপোর্টে এটার একটা ঠিক আছে। এখন এটাকে যদি তাড়াতাড়ি একটা যদি মিনিমাম যদি কিছু পার্টিসিপেশন বাই দি পলিটিক্যাল পাওয়ার্স, যেটা এখন তো আমি যদি এমপি হয়ে থাকি ওই কথাটা বললে যে আমি বাগরম করছি, বাট মেইন পলিটিক্যাল পাওয়ার তো ইজ উইথ বিএনপি। জামাত আছে আর সে তার যত ইয়েতে আছে সেটা তো সে আছে, আর আরেকটা যে সে তো নাই, ইজ নো মোর ইন সে তো মাঠে নাই, এবং আগামী কয়েক বছরেও এটা মাঠে আসার কোনো সুযোগ নেই ইয়েতে। তো এখন এই যে যদি আপনি বিএনপি রিকোয়েস্ট এবং এগুলো যদি আপনারা ইগনোর করেন, আমি বলবো দ্যাট উইল বি অ্যাট দেয়ার পেরিল। হ্যাঁ, তো এইটা মনে হলো যে বিএনপি কিন্তু ডক্টর ইউনূসকে সবসময় সাপোর্ট করে এসছে। এমনকি উনি যখন পেয়েছিলেন, যে কি বলে ওনার অ্যাওয়ার্ড পেয়েছেন, নোবেল অ্যাওয়ার্ড, তখন তো ফার্স্টেই বিএনপির প্রতিনিধিরা ওনার অফিসে গিয়ে ওনাকে কংগ্রেচুলেশন করে এসছে, ম্যাডামের পার্টি সেক্রেটারিটি গিয়ে দিয়ে আসছে। এবং এই সময়ও যখন ওনাকে যে এই যে হাসিনা সরকার যেভাবে পারসিউট করছে, বিএনপি তো পাবলিকলি ওনাকে বলেছেন যে সাপোর্ট দেওয়ার, ওনাকে যতটুকু আমাদের মানে নৈতিকভাবে করার দিয়ে। আমরা তো ওনার কোনো এনিমি না, হ্যাঁ বা জামাতের সঙ্গে। কিন্তু এই যে 2টা মাস চলে গেল, তো এই 2টা মাসে কালকে পরশু দিনের বা এই যে আপনার যে টকশোতে আমি দেখলাম, সেখানেও আপনার 2জন আলোচক একই কথা বলেছে, জাহিদ ভাই কথা বলছে, সবারই একই কথা, যে আমরা বাহ্যিক কোনো কিছু দেখছি না, মানে এটা করছেনটা কি। এখন একটু আগে আমাদের যে আলাপ ছিল যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে তো ইটস এ ডিজাস্টার। হ্যাঁ, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলে আসছেন যে এই সরকারকে যত সমর্থন দেওয়ার উনি সমর্থন দিতে হবে আমাদের, ঠিক আছে। কারণ এদেরকে আন্ডারকাট করার জন্য বহু কারবারই চলতেছে, আমরা ডেইলি দেখছি, আমরা আশুলিয়া দেখতেছি, সাভারে দেখছি, ওদিনকে ওনার বাসভবনের সামনে দেখেছি, হ্যাঁ হিল ট্র্যাক্টে দেখছি। হ্যাঁ, এগুলো কিন্তু অল ফর আন্ডারমাইনিং দ্য গভর্নমেন্ট, আর কিছুই না। হ্যাঁ, তো এখন কথা হলো যে আমরা তো ওনাকে সাপোর্ট করতে চাই, কিন্তু উনি তো ওইভাবে করছেন না, রেজম করতে। যাই হোক, এখন উনি ওনার ভালো বুঝে নিয়েতে, বাট দ্য গভর্নমেন্ট নিডস টু বি এক্সপ্যান্ডেড, এবং সেখানে পলিটিক্যাল এলিমেন্ট নেক্সট এক্সপেনশনে মেজর পার্টিস বিএনপি এবং জামাত হিসেবে এবং আরও যারা ফ্রিঞ্জ পার্টি যারা আন্দোলনের সময় ছিলেন, হয়তো ছোটো পার্টি হইতে পারে, তাদের থেকেও নিয়েও একটা রিপ্রেজেন্টেশন করলে দ্যাট উইল বি স্টেবিলিটি ইন দ্য ইয়েতে। এখন এটা উনি কি বুঝেন সেটা তো ওনার। অনেক ধন্যবাদ আপনাকে জাহেদ। তো এখন যে জিনিসটা হচ্ছে যে এই একটা স্টেবিলিটির কথা বলছেন, এখন রাজনৈতিক শক্তির অনুপস্থিতি আছে এই সরকারে, এবং তাদের এক ধরনের অ্যালার্জি মনে হচ্ছে, তারা রাজনীতিবিদদের নিতে চাচ্ছেন না। তো এই অবস্থায় যে এই সংকট থেকে উত্তরণের পথ কি? তবে আমি একটা জিনিস যোগ করতে চাই,
ডক্টর ইউনূসের এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমর্থন পুষ্ট সরকার। এটাও ঠিক। একটা নির্বাচন যদি হয় ফেয়ার নির্বাচন, বিএনপি হোক আওয়ামী লীগ হোক 30, 35 বা 40% পর্যন্ত ভোট পেয়ে তারা ক্ষমতায় আসে। আর এখানে আওয়ামী লীগের কিছু লোককে যদি আমরা বাদ দেই, সেটা আপনি বাড়িয়ে যদি ধরেন 10, 15 বা 20% হার্ড করে আওয়ামী লীগ সাপোর্টার আছে, বাকি 80% অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি তারা সাপোর্ট করছেন তাদেরকে, তাই না? কোন রকম কোনো ডিস্টার্ব করছেন না। বিএনপিকে আমরা দেখেছি একটা রোড ম্যাপ চাইছেন, তারা বলছেন না এই দিনের মধ্যে ইলেকশন দিতে হবে। সো এইরকম সমর্থন পাওয়ার পরও তাদের মধ্যে যদি আমরা সেই স্ট্রেংথ না দেখি, এবং আমরা দেখছি কি জানেন, মানে ইনঅ্যাকশন গুলো কিরকম, ভালো খারাপ ডিফারেন্ট আলোচনা। কমিশন হয়েছে 6টা, আপনি ডিসাইড করেছেন এগুলো 1 তারিখের মধ্যে কাজ শুরু করবে। হঠাৎ করে জানানো হলো যে কমিশনগুলো আগে আবার রাজনৈতিক 3 সপ্তাহ পর 3 সপ্তাহ পর জানানো হলো যে রাজনৈতিক দলের সাথে আবার উপদেষ্টা পরিষদ বসবে, তারপরে তারা ঠিক করে প্রজ্ঞাপন করবে। মানে প্রতি ক্ষেত্রে আমরা দেখছি তাদের না কাজের মধ্যে যে ডিসাইসিভনেস, ভুল হোক সঠিক হোক, মানুষ যেটা চায় আসলে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, এবং সিদ্ধান্ত নিতে থাকলে 10টা ভালো সিদ্ধান্তের মধ্যে 8টা ভালো হবে, 1টা 2টা ভুল হতে পারে, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতেই গড়িমসি হচ্ছে, ফাম্বল করছে, এই পরিস্থিতি হচ্ছে। এবং আমি মনে করি রাজনীতি করতেই হবে, রাজনীতিবিদ লাগবে, নট নেসেসারিলি, মানুষের মধ্যে অন্তত পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং চেতনা লাগবে, হাউ টু হ্যান্ডেল দ্যাট। আমি উদাহরণ দিতে পারি, মানে ডক্টর ইউনূসের কথাই বলছি। উনি যে আমেরিকায় যখন এই মুভমেন্টটা সম্পর্কে, যে এটা প্ল্যান্ড মুভমেন্ট, দ্যাটস এ ব্রেইন, উনি ব্রেইন শব্দটা ব্যবহার করেছেন, এটা তো ইভেন পলিটিক্যালি কারেক্ট না। এটা যদি সঠিকও হয়ে থাকে কথার কথা, এটা কিন্তু পলিটিক্যালি কারেক্ট না। আপনি এটা বলেছেন, আসলে আপনার ওই পলিটিক্যাল এই আন্ডারস্ট্যান্ডিংটা ল্যাক করছে। ঠিক একইভাবে এখানে যারা আছেন তারা কেউ ওইভাবে পলিটিক্যাল অবজারভার্স আছেন, সাম 2 or 3 পিপল, বাকিরা কিন্তু সেই রকম না। তো সুতরাং ওই জায়গাটা তো ঘাটতি রয়েই গেছে। সুতরাং আমি মনে করি সামনে যাদেরকে নেওয়া হবে খুব ভালো হবে যদি পলিটিক্যাল পার্টির সাথে একটা মিক্সচার তৈরি করা যায়, সেটা আসলেই ফাইনালি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কবে হবে? এটা আসলে এখন একটা বড় সংকট, এবং শুধু নির্বাচন কবে হবে এই প্রশ্নটাকে ভিত্তি করে একটা লক্ষণ দেখা যাচ্ছে যেটা আমাদের মধ্যে ভীতি তৈরি করতে পারে। সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং আমাদের সেনা প্রধানের মধ্যে মতদ্বৈততা তৈরি হয়েছে কিনা, এই প্রশ্ন আসছে। রয়টার্সের সাথে সাক্ষাৎকারে যে আমাদের সেনা প্রধান অনেকগুলো কথা বলেছেন, এর মধ্যে কিছু প্রশ্ন নিয়ে বেশ বড় প্রশ্ন তোলা যায়, যে তিনি সরকারকে সাহায্য করবেন, মানে একটা ওটা তো ঠিকই আছে, এটা সাহায্য, এটা বাই ডিফল্ট হবে। কিন্তু উনি 18 মাসের যেটা বলেছেন, পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এখানে একটু যোগ করা দরকার সো দ্যাট ইট উইল বি ক্লিয়ার টু দ্য ভিউয়ার্স। রয়টারের সাক্ষাৎকারে 2 রকম কথা আছে আসলেই। প্রধান যে শুরুর প্যারাগ্রাফ তো আসলে কন্টেন্ট, ওখানে কিন্তু বলা হয়েছে 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য কাজ করবেন। ভেতরে 5th or 6th প্যারাগ্রাফে বলা হচ্ছে ফলোইং দ্য রিফর্ম 18 মাস। তার মানে কাগজে কলমে আমার মনে হতে পারে যে রিফর্মের পরে। এখন রিফর্মের পর 18 মাস তো ভয়ঙ্কর কথা, কারণ রিফর্ম ইজ ভেরি নন স্পেসিফিক ওয়ার্ড। এটা কাগজে কলমে যদি বলে বাংলাদেশ 10 বছরও লাগতে পারে রিফর্ম, তারপর 1.5 বছর। সংস্কার কি তাহলে অনাদিকাল চলবে? এই প্রশ্ন আসছে, এবং এখন প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকার সাথে ওটাকে ডিনাউন্স করেছেন। উনি বলেছেন আমরা, মানে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নেবেন নির্বাচন নিয়ে, সেটাই সিদ্ধান্ত। তাহলে প্রাথমিকভাবে আমরা একটা কথা একটু বলে রাখতে চাই, যেটা আমরা দেখতে চাই না, সেনাপ্রধানের সাথে, এবং সেনাপ্রধানকে একটু আলাদাভাবে এবার বলতে হবে, কারণ হলো এই মুভমেন্টের সময় সেনাবাহিনীর একটা খুব গুরুত্বপূর্ণ রোল ছিল। আমি মনে করি না সেনাবাহিনী গুলি করে কয়েক হাজার মানুষ হত্যা করলে শেখ হাসিনার বাঁচতেন, কিন্তু ওই রক্তপাতটা ঠেকানো গেছে। অবশ্যই খুবই ডিসাইসিভ একটা ডিসিশন। এবং এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমাদের সিভিল প্রশাসনের মতো করে কাজ করছেন। সুতরাং এই 2 পক্ষের মধ্যে আমরা কোনোভাবেই চাই না যে মতদ্বৈততা তৈরি হোক, তারা একসাথে থাকুক। কিন্তু নির্বাচনের ডিউরেশন নিয়ে আসলে খুব বেশি আর এভাবে বলা ঠিক না। এখনো কিন্তু নন স্পেসিফিক কথা। ডক্টর ইউনূস আমেরিকাতে গিয়ে নিউ ইয়র্ক টাইমসের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন। ওই ইন্টারভিউতেও তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছেন একই কথা, যে সংস্কার কমিশন রিপোর্ট দিবে 3 মাস পর। 3 মাস পরে কয়েকটা জিনিস অবশ্য উনি খুব চমৎকার বলেছেন, এটাই হওয়া উচিত। উনি এরপর রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবেন, বসে সংস্কারের কতটুকু এই সরকার করবে এটা উনি কনসেনসাস তৈরি করে করবেন তিনি বলছেন। আবার কতটুকু পলিটিক্যাল সরকার করবে সেটার জন্য তারা একটা কনসেনসাস তৈরি করার চেষ্টা করবেন। এবং ওই সংস্কারের পর তারপর উনি খুব দ্রুত বলছেন এরপর একটা ভোটার তালিকাকে আপডেট করা, তারপর ইলেকশন হয়ে যাবে। সো আমার কাছে মনে হচ্ছে অন্তত প্রধান উপদেষ্টার কথা শুনে যে উনিও খুব বেশি লম্বা সময় থাকা
প্রয়োজন আছে এরকম মনে করেন না। কিন্তু যেটা হয়েছে উপদেষ্টা পরিষদের, আপনার কি মনে হয়? আমি একটু যোগ করে দিই, উপদেষ্টা পরিষদের ক্ষেত্রে এখানে অনেক নন স্পেসিফিক কথা, বা প্রেস সেক্রেটারি যেমন বলছেন যে জনগণ যখন চায়, মানে এই নন স্পেসিফিক কথাগুলো কিন্তু আবার কনফিউশন তৈরি। জনগণ কিভাবে চাইবো সেটাই বলছি। আমি এই কথাটাই কালকে আমি বলছিলাম যে এই কথাটা এতটুকু খুবই হাস্যকর এবং ইট ইজ চ্যালেঞ্জিং আওয়ার ইন্টেলিজেন্স। হ্যাঁ, যে জনগণ যখন চাইবে তখন নির্বাচন হবে, এটা তো কোনো অদ্ভুত শব্দ তো হইতে পারে না। জনগণ চাইবার তো একটাই রাস্তায় ডেমনস্ট্রেশন করার, হাজার হাজার লাখ লাখ মানুষ। তো ওনারা কি চাচ্ছেন যে লাখ লাখ মানুষ রাস্তায় ডেমনস্ট্রেশন করে তারপরে নির্বাচন চাইবে, নাকি লাখ লাখ মানুষরা সিগনেচার ক্যাম্পেইন করে বলবে স্যার ইলেকশন দেন তাড়াতাড়ি? মানে এই কথাটা এত অদ্ভুত, মানে ইলজিক্যাল, এটা আমি বুঝলাম না। এবং ইট ইজ রিয়েলি চ্যালেঞ্জিং আমার ইয়েতে, মানে কি বুঝাইতে চাচ্ছে এই জিনিসটা, জনগণ যখন চাইবে নির্বাচন। তো আপনি বলছেন যে উনি তাড়াতাড়ি চাচ্ছেন, কিন্তু আমি তো মনে হচ্ছে এই কয়দিন ধরে কথা এবং ইয়েতে যে জিনিসটা বোধহয় লংভিটি করার জন্য একটা আসতেছে। আর্মি চিফ উনি একটা আইডিয়া দিয়েছেন এবং উইচ ইজ ভেরি সেন্সিবল, একদম ইয়েতে 1 থেকে 1.5 বছরের বেশি লাগার কোনো কারণই নেই। আপনি রিফর্ম কমিশন করছেন, রিফর্ম করে 3 মাস করে 4 মাস করে এরপরে আপনার ইমপ্লিমেন্টেশন পাচ্ছেন, সেগুলি ইমপ্লিমেন্টেশন করছেন। বাংলাদেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর বর্ষাকাল বা গরমকালে ইলেকশন হবে না। সো অক্টোবর থেকে মার্চ হলো ইলেকশন সিজন বাংলাদেশ ইয়েতে, এবং সবসময় তাই এইভাবে হয়ে আসছে। তো আমাদের এস্টিমেটে হলো যে আই থিঙ্ক বাই নেক্সট অক্টোবরের মধ্যে গভর্নমেন্ট শুড বি রেডি টু হোল্ড দ্য ইলেকশন ইয়েতে। এবং এই যে জনগণ যখন চায়, এটা এই ধরনের কথাবার্তা না বলাই আমার মনে হয় একটু বেটার, নাহলে মানুষদেরকে মনে হবে যে আমরা বোধহয় সব উল্লু, ওনারা ভালো বোঝেন বোধহয় ইয়েতে। এবং আপনার যে কমিশন যেগুলো করেছেন, 5টা কমিশন ঠিক আছে, বাট কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন তো এটা কীভাবে করবেন? কনস্টিটিউশন রিফর্ম তো একমাত্র ইলেক্টেড পার্লামেন্ট করবে। হ্যাঁ, একটা ইলেক্টেড পার্লামেন্ট করবে, এবং যাকে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে উনি তো আমেরিকান সিটিজেন। একটা আমেরিকান সিটিজেন, দ্বৈত নাগরিকত্ব তো সম্ভব। স্টিল আপনি কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন, আপনার কনস্টিটিউশনেই বলা আছে that if you have a foreign passport holder citizen, you cannot be an MP or a minister or any ইয়েতে। তো যে জিনিসটা কনস্টিটিউশনে আপনাকে বার করছেন, সেই জিনিসটাই আপনি একদম দ্বৈত নাগরিক দিয়ে করাবেন, এটা কেমন কথা? এটা তো সেলফ ডিফিটিং একটা জিনিস। তো এখন উনি পণ্ডিত মানুষ হইতে পারেন, কোনো অসুবিধা, হি ক্যান বি অ্যান অ্যাডভাইজার, ইয়েতে অসুবিধা নেই। বাট আমাদের বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া গেল না কনস্টিটিউশন। আর এই যে কনস্টিটিউশন কথাটা বলা হচ্ছে, একজনকে পাওয়া গেছিল, তিনি তো না করেন। আচ্ছা, উনি তো অসুস্থ। 2টা জিনিসই খালি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে ওনারা যদি হাত দিতে চান 2টা বিষয়। একটা হলো কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে রিইনস্টিটিউট করা, আর আরেকটা হলো যদি মনে করেন যে প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারের পাওয়ারটাকে ভারসাম্যর কিছু একটা ইয়ে করা না। এছাড়া বাকি কোনো কিছুতেই ওনাদের ওনাদের হাত দেওয়ার কোনো এখতিয়ারই নেই। দে হ্যাভ নো রাইট টু ইনভলভ দেমসেলভস ইন দ্যাট। এটা তো সংশোধনী, আর যদি পুরোটাই আবার লিখতে হয় তাহলে এটা তো অবাস্তবিক কথা। পুরোটা লিখতে হবে, এই ম্যান্ডেট তো আর ওনাদেরকে দেওয়া হয়নি। জায়েদ, সংবিধান নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, বলবো। একটা জিনিস একটু প্রথম বলি, আমাদের সংবিধানটা একটা উদ্ভট ব্যাপার আছে আমাদের সংবিধানে। মানে আমরা এগুলো লিখেছি এবং খুব গর্ব নিয়ে বলি। 72তেই এটা হয়েছে। ট্রু, আপনি এমপি হতে পারবেন না যদি আপনি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন। মানে আপনার দ্বৈত পাসপোর্ট থাকলে এমপি হতে পারবেন না। এমপি হতে না পারা মানে মন্ত্রী না, মানে টেকনোক্র্যাট হতে পারেন। প্রেসিডেন্টও না, প্রেসিডেন্টের বয়স 35 হতে হবে এবং এমপির সব যোগ্যতা লাগবে। কিন্তু খুব সারপ্রাইজিংলি আমি এমপিদের চাইতে ছোট না, অনেক ক্ষেত্রে আরো ইম্পর্টেন্ট একটা পজিশন মনে করি। অনেক ক্ষেত্রে আমাদের স্টেটের যে প্র্যাকটিস, জাস্টিস, আপনি জাস্টিসের যোগ্যতা লেখা আছে বাংলাদেশের নাগরিক হতে হবে। ওখানে বিদেশি পাসপোর্ট নিলে হবে না, তা না। আপনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিন্তু বাংলাদেশে সুপ্রিম কোর্টের জাস্টিস এবং বাংলাদেশের প্রধান বিচারপতি হতে পারেন। না, হয়েছেন তো, হয়েছেন, আর প্রধান বিচারপতিও হয়ে যেতে পারেন। এক অদ্ভুত ব্যাপার। মানে আমরা কিভাবে কনস্টিটিউশনে রাখলাম যে বিচার বিভাগের প্রধান হতে পারেন যার দ্বৈত নাগরিকত্ব আছে? না, ওটা তো স্পেশালি বলছে না, ওখানটায় বলছে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ওতে কিন্তু বার নেই, মানে ওখানে ব্যাপার হচ্ছে এই জিনিসটা মানে এমপির ক্ষেত্রে স্পেসিফিকলি বলা আছে যে বিদেশি পাসপোর্ট নেওয়ার সাথে সাথে সেটা আপনার দ্বৈত থাকলেও তাহলে আপনার পার্লামেন্টের আপনি মেম্বার হতে পারবেন। হ্যাঁ, সেটা তো নেই, এটা কনস্টিটিউশন বার। বাট জাস্টিসের ক্ষেত্রে বলা আছে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। তার মানে দ্বৈত নাগরিক হলে আপনি পারবেন। হ্যাঁ, ওই সময় ওই জিনিসটা চিন্তা করা হয়নি যে দ্বৈত নাগরিক হলে ইয়ে করা, বাট ইট ইজ ইমপ্লাইড আপনি অন্য কোনো দেশের নাগরিক না। তাহলে আমি আবার অবাক হচ্ছি যে এমপির ক্ষেত্রে কেন আপনি এটা আলাদা করে লিখেছেন তো? হ্যাঁ,
এমপি মন্ত্রী প্রেসিডেন্টের ক্ষেত্রে আলাদা করে লেখা হয়েছে, বা জাস্টিসদের কথা লেখা হয় নাই। এবং এটা নিয়ে আমরা সম্ভবত মিস্টার মানিক দ্বৈত নাগরিকত্বের অনেক ব্যারিস্টার ইমান আলীও ছিলেন। তো সমঝোতা ভাঙবে এখন। আমি নাসির ভাইকে একটা প্রশ্ন করব, সরাসরি সমঝোতা ভেঙে যাবে এখন। কনস্টিটিউশন পরিবর্তন নিয়ে আমার 2-3টা ব্যক্তিগত অপিনিয়ন আছে। প্রথম কথাটা হচ্ছে, এই সরকারটার সংবিধান নিয়ে কথা বলার বা কিছু করার একদম এখতিয়ার নাই আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ হচ্ছে, ওই যে আমরা শুরুতে যে কথা বলছি, এটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা একটা আপরাইজিং এর মাধ্যমে গঠিত গভর্নমেন্ট। সুতরাং তাদের কিছু ম্যান্ডেট আছে, এটা ভোটের ম্যান্ডেট না, কিন্তু কিছু ম্যান্ডেট আছে, এবং কনস্টিটিউশন নিয়ে কিছু কাজ করার ম্যান্ডেট আছে আমি মনে করি, এবং কাজ করা উচিত বলে মনে করি। এই যে আমি এখন নাসির ভাইকে, আমাদের সদ্ভাবটা নষ্ট হবে এখন, আমি প্রশ্ন করছি, মাজদার হোসেন মামলার রায় হয়েছিল 1999 সালে, বিচার বিভাগ পৃথকীকরণ। রাষ্ট্রের বিচার বিভাগ পৃথক থাকবে, সরকারের অধীনে থাকবে না। ইটস আ ভেরি বেসিক কনসেপ্ট অফ এ স্টেট, তাই তো? রায় হওয়ার পর আওয়ামী লীগ 2 বছর ক্ষমতায় ছিল, এরপর বাস্তবায়ন করে নাই। 5 বছর নাসির ভাইরা ছিলেন, ওনারাও সেটার বাস্তবায়ন করে নাই। এরপর 11 সরকার এসে যতটুকু সেপারেটেড হয়েছে, এখনো অনেক কিছু হয় না, এখনো ডিফারেন্ট সেক্রেটারিয়েট হয় না। আমরা খেয়াল করবো, আমাদের এখনকার যিনি প্রধান বিচারপতি আছেন, উনি কিন্তু এই সেপারেট সেক্রেটারিয়েটের কথা বলছেন। 5 বছর তো ওনারা করেন নাই। এটা একটা আর্টিকেল 22, ভেরি বেসিক। আপনি একটা স্টেট যদি কেউ খুব ABCD পড়ে, সে জানে 3টা উইং ডিফারেন্ট হবে, রিপাবলিক মানে তাই। তো করেন নাই তো ওনারা। সুতরাং আমাদের হিস্ট্রি আছে, আওয়ামী লীগও করে নাই, বিএনপিও করে নাই। আমাদের হিস্ট্রি আছে যে আমরা অনেক, যেগুলো আবার জনগণের জন্য কল্যাণকর হবে, সেগুলো ওনারা করতে ঠিক প্রস্তুত না। আর্টিকেল 70 যদি থাকে, এই পার্লামেন্টের কোনো ভ্যালু নাই। আমরা যে আইন বিভাগ বলে কিছু বাংলাদেশে 72 থেকে ছিল না। কেউ বলেন 70 তুলে দিলে কি হবে, হুইচ ইজ রাইট, হর্স ট্রেডিং হবে, সকাল বিকাল সরকার পতন হবে। এটা সুন্দর সমাধান পাকিস্তান করেছে। আমরা এই বাংলাদেশে এখন পাকিস্তানের নাম গর্ব করে নিতে পারি, কারণ আগে বললেই ট্যাগ করতো। পাকিস্তানের কি ভালো কিছু নাই? চমৎকার সমাধান আছে। ওনারা 4টা জায়গায়, যখন সরকার গঠিত হবে, বাজেট বা ট্রেজারি বিল, যখন সরকার নো কনফিডেন্স হবে, এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এই 4টা ছাড়া আর যে কোনো জায়গায় ফ্লোর ক্রসিং। আমারও সেই প্রস্তাব অনেক আগে, আই হ্যাড নো ফোরাম টু সে। আমি পাকিস্তানে এটা যে আছে আমি জানতাম, এটা পাকিস্তানে আছে। এই 4টা জায়গা ছাড়া আর সব জায়গায় ফ্লোর ক্রসিং করা যাবে। এখন হয়তো ওনারা ক্ষমতায় আসলে, আমি একদম বলে ফেলি, বিএনপি আর্টিকেল 70 নিয়ে যেটা লিখেছে সেটা এরকম, এই 4টা আছে, সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা সাথে রিলেটেড বিল ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ফ্লোর ক্রসিং এর অনুমতি দেয়া যায় কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা হবে। দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। ওনাদের যে দফা আছে 27 বা 31 দফার মধ্যে, এটা রাষ্ট্রীয় নিরাপত্তা যদি যোগ করেন, এর মধ্যে আপনি সবকিছুকে ফেলে দিতে পারেন। ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর মধ্যে ঢুকিয়ে দিতে পারেন। আর বাকিগুলো আপনি পুরো ছাড় দিচ্ছেন না, আপনি বাকিগুলোর ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করবেন। সো নির্বাচিত সরকার হলেও পলিটিক্যাল সরকারগুলো আমাদের মধ্যে এসে গণতান্ত্রিক মানসিকতা দেখাতে তো প্রবলেম আগে ছিল। আমি বলছি না ভবিষ্যতের বিএনপি এমন হবে, কারণ বিএনপি কিন্তু এখন অনেক জায়গা থেকে তাদের সরে আসার সিগন্যাল দেখাচ্ছে। দ্যাটস ফাইন, উই ডু অ্যাপ্রিশিয়েট দ্যাট। আমি বরং এটা বলি, এই কমিশনটা যে রিপোর্টটা তৈরি করবে, সেটা বিএনপি সহ, আবারও জরুরি কথা, আপনি চাপিয়ে দিলে কোনো অসাধারণ কিছু থাকবে না। তারা তো বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। আমি এজন্য বলছি, সংবিধান, এটা এই আলোচনাই তো শুরু হয় নাই, না শুরু হয় না। চলে গেল মাঝখানে। আমি এটাই মনে করি যে সংবিধানও তারা যদি তাদের একটা সাজেশন তৈরি করে, এটা অ্যামেন্ডমেন্ট না রিরাইট, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আস্থায় নিয়ে, এবং বিএনপি বাংলাদেশের এই আলোচনার সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এটা নিয়ে বলতে আমার কোনো দ্বিধা নাই। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। চাপিয়ে দেওয়া সংস্কার টেকে না, তার প্রমাণ হচ্ছে না ভোট, কিন্তু আমি একটা ভালো অপশন মনে করি ছিল। আচ্ছা, 2014 সালে যে 153 জন বিনা ভোটে নির্বাচিত হলো, না ভোট থাকলে কিন্তু এটা হতো না। কারণ না ভোট একটা প্রার্থী হয়ে যেত, ওই ভোট হতে হতো, এবং না যদি অনেক মানুষ দিত ভোট, ওই না যদি জিতে যায়, ওই ইলেকশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। মজার ব্যাপার, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যখন এই না ভোট তুলে দিচ্ছে, বিএনপি সাপোর্টেড দ্যাট, বিএনপি প্রতিবাদ করে নাই ওটাকে। ওনারা কেউই মনে করেন না যে না ভোট থাকা উচিত। সো এটা কেন হলো? কারণ 11 সরকার ওনাদের সাথে কনসাল্ট না করে এটা দিয়ে দিয়েছেন। সেই জন্য আমি মনে করি এটা একটা উদাহরণ যে আপনি যদি কনসাল্ট না করে একটা কিছু ইম্পোজ করে দেন, সেটা ভালো হবে না। সো আলোচনার মাধ্যমে, এমনকি আমি মনে করি বিএনপির এই ওপেন মাইন্ডও রাখা দরকার যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রেও তারা আলোচনায় এনগেজড হবেন, যে আমরা কতটুকু করতে পারি, কতটুকু। অনেক ধন্যবাদ আপনাকে। এই রাজনীতির বাইরে, মানে আন্তর্জাতিক রাজনীতি, আপনি জানেন
মানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি খুবই নাজুক, কখন কি হয়, অনেকে বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। আপনি তো খোঁজ খবর রাখেন, আপনার কি মনে হয়? দেখেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একটা ফ্র্যাঙ্কেনস্টাইন বানিয়ে ফেলেছে। ইসরায়েল ইজ এনিথিং বাট মানে একটা ফ্র্যাঙ্কেনস্টাইন যে আমরা কাহিনী বলি, একদম পুরো ফ্র্যাঙ্কেনস্টাইন। এখন যেভাবে মানুষ মারছে, আগে তো গাজা থেকে শেষ করে ফ্ল্যাট করে ফেলেছে গাজাকে। এখন লেবানন ইজ অ্যান আনাদার সেপারেট কান্ট্রি। সেখানে অলরেডি গত কয়েকদিনের মধ্যে 1000-এর উপরে লোক মেরে ফেলেছে বমি, খালি হিজবুল্লাহ মারার নাম করে। হিজবুল্লাহ ইজ পার্ট অফ দ্য লেবানিজ সোসাইটি। হ্যাঁ, হিজবুল্লাহ ইজ নাথিং ডিফারেন্ট আউট অফ লেবাননিতে। হিজবুল্লাহ নেতাদেরকে মারতে গিয়ে এই যে নতুন যে এই যে মারলো সেদিনকে হাসান নাসরাল্লাহকে, এই বমটা কিন্তু মাত্র সেদিনকে আমেরিকার থেকে এসছে। এটা ইসরায়েলের কাছে আগে ছিল না, তাহলে বহুত আগেই হাসান নাসরাল্লাহ এটা অ্যাপ্লাই করতো। এটা রিসেন্টলি আমেরিকা সাপ্লাইড আপনার ইসরায়েলকে, এবং ইটস এ ভেরি ডেঞ্জারাস বম এটা। তো এইটা দিয়ে হাসান নাসরাল্লাহকে মারলো, নেতাদেরকে মেরে ফেলতেছে। তাতে কি সলিউশন হয়ে যাচ্ছে? কতজন নেতা মারবে তারা? এটা তো নেতাদের উপরে নির্ভর করে একটা ইয়ে না, এই হামাস বা হিজবুল্লাহ। ইট ইজ ফর দ্য ফ্রিডম অফ এ জাতি উইচ হ্যাজ বিন পারসিকিউটেড ফর দ্য লাস্ট 75 years। ওরা তো ফাইট করবে। এখন অনলি ওয়েস্টের আমেরিকা এবং কিছু ওয়েস্টার্ন কান্ট্রি তাদেরকে টেররিস্ট ডাকে, বাকি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তো তাদেরকে লিবারেশন ফ্রন্ট হিসেবে আমরা দেখি। এখন ওনারা বম্বিং, এখানে ইরান ইনভলভ হলো। আচ্ছা হ্যাঁ, আমি আসছি ইরানের বিষয়। আরব কান্ট্রিরা উইক, এটা অবভিয়াস, এটা তো একটা বাচ্চাও বলতে পারবে, কিছু করতে পারে, এবং নাহলে আমেরিকার ইয়ের মধ্যে আছে। তো অনলি কান্ট্রি উইচ কে সাপোর্ট ইজ ইরান, এবং ইরান তা দেখাচ্ছে। এখন হলো যে ইরান এইভাবে দেখে আপনার যে দুইটা ফোর্সকে তারা ইয়ে করেছে, ইসরায়েলকে ফাইট করেছে এবং এফেক্টিভলি ফাইট করছে। আমেরিকা ইসরায়েলকে যা দেয় তার 16 আনার 2 আনা যদি হামাস বা হিজবুল্লাহ পায়, ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। একদম লিখে নিতে পারেন আপনি। কেন এটা কেন বলছি আপনাকে? ইসরায়েল বলছে সে লেবাননের ভিতরে গ্রাউন্ড ইনকারশন করতে যাচ্ছে। একটা করতে গেছিল, মায়ের খায়, 2টা মরছে, 18টা ইনজোর্ড হয়ে ব্যাক আবার রিট্রিট করছে ইসরায়েলে। 2006 সালেও হিজবুল্লাহর সাথে গ্রাউন্ড ফাইটিং এগিয়ে ফাইট করতে পারে নাই, এবারও পারার কোনো সুযোগও নাই সেটা। তো ইসরায়েলের পাওয়ারটা কি ওই বম মেরে ইয়ে করা। এখন ওদের তো আর এয়ারফোর্স নাই, ওই একটা জায়গাতে এই হিজবুল্লাহ এবং হামাস মার খেয়ে যাচ্ছে। এবং এই যে পরিস্থিতিটা এখন যেটা আসছে, কালকে ইরান যে 200টা বম মেরেছে এবং নেতানিয়াহু বলছে এটা রিপ্লাই দিবে ইয়েতে। এখন ইসরায়েল যে পৌঁছতে পারে ইরান পর্যন্ত, তাকে 2টা দেশ পার হয়ে যেতে হবে, হয় জর্ডান, সিরিয়া এবং ইরাক তো মেইন। তো এই যে এই ক্যাপাবিলিটিটা তো মার্কিন যুক্তরাষ্ট্র তাকে দিচ্ছে। এটা তো গতকালকেও স্টেটমেন্টে বলছে যে অনেক মিসাইল আমেরিকানরাও ফেলে দিয়েছে ইয়ে করে। তো এই ক্যাপাবিলিটিটা যে ওরা দিয়ে এই জিনিসটা যদি এখন ইসরায়েল যদি কাউন্টার অ্যাটাক করে, ইরান তো বলে রাখছে আমি তো আমার আসল জিনিস এখন জানি নাই। তো এইটা তো টোটাল ফ্লেয়ার আপ হয়ে একটা একদম রিজনাল ওয়ার, থার্ড ওয়ার্ল্ড ওয়ার যাবে কিনা মনে হয় না। থার্ড ওয়ার, কারণ এরা তো ডোসাইল, আরবরা তো কোনো কিছু করবে না, ওরা তো চুপচাপ বসে থাকবে, ওরা ইরানকে ডরায়। হ্যাঁ, জাহেদ, আপনার মূল্যায়ন কি? আমি একটু স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে কথা বলি, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি আন্তর্জাতিক রাজনীতিতে এবং ভূ রাজনীতিতে আসলে ইমোশন পে অফ করে না, সব স্ট্র্যাটেজি। ইরানও যা করছে, ইরানও সব কিছু তার কৌশলের জন্য করছে, একদম সোজাসাপটা। মানে আমরা এখন হেজবুল্লাহকে নিয়ে আলোচনা করছি। হেজবুল্লাহ প্রথম তৈরি হয়েছিল আসলে অবশ্যই ইন দ্য রিয়াকশন অফ ইসরায়েলস ইনভেশন, এবং আমি একমত যে হত্যা করে আসলে করা যায় না। 92-তে নাজরুল্লাহ হলেন, তার আগে যিনি চিফ ছিলেন তাকে 5 হেলিকপ্টার থেকে মিসাইল মেরে হত্যা করেছে ইসরায়েলি, আবার নতুন তৈরি। এবং নাজরুল্লাহর পর যিনি আসবেন ধারণা করা হয় উনি আরো বেশি কট্টর, মানে ওরা পুরো সুইসাইড বম্বিং করে ইসরায়েলের 12টা বাজিয়ে দেবো টাইপের করছে। কিন্তু আমরা এভাবে একটু দেখা দরকার যে ইরান অ্যাটাক করছে, ও তো লেবানিজ। এখন সমস্যাটা কোন জায়গায়? ইরানের একটা কৌশল আছে, এই কৌশলটা নিয়ে যে কেউ ডিবেটও করতে পারে। সেটা হচ্ছে ইরান খুব কমফোর্টেবল ওয়েতে মধ্যপ্রাচ্যে তার মিলিটারি পাওয়ার সে সবসময় প্র্যাকটিস করেছে। সেটা কিরকম? তার কথা হলো প্রক্সি তৈরি করেছে সে। এর মধ্যে হেজবুল্লাহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিলিশিয়া গ্রুপ। আমরা কিন্তু নন স্টেট, এবং আমরা এই আলাপ তো
টেকনিক্যালি করা দরকার। লেবানন তো একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে একটা গ্রুপ আছে, তাদের এমপি আছে, তারা একটা পলিটিক্যাল পার্টি, কিন্তু তাদের এই পরিমাণ সোলজার এবং অস্ত্র আছে যেটা ওদের ন্যাশনাল মিলিটারির চাইতে বড়। প্রশ্ন আছে। হুতিরা আছে ইয়েমেনে, ঘটনাচক্রে দুটো শিয়া, ইরানের সাথে শিয়ার যোগাযোগ আছে এবং তারা এদেরকে প্রক্সি হিসেবে ইউজ করে। আমি আসবো, ওদেরকে দিয়ে বিভৎস কাজও করিয়েছে। অনেকের কাছে শুনতে ভালো লাগছে না, বাট আইল টেল ইট। আবার আপনার কৌশল যখন প্রয়োজন হচ্ছে, আপনি কিন্তু সুন্নিদেরকে সাপোর্ট করছেন। হামাস সুন্নি, কিন্তু আপনি সাপোর্ট করছেন। মজার ব্যাপার, অনেকের অবাক লাগবে, যে কেউ সার্চ করে দেখতে পারেন, আর্মেনিয়া আজারবাইজানের যখন যুদ্ধ হয়, আজারিরা শিয়া মুসলিম, ইরান কিন্তু আজারিদেরকে সাপোর্ট করেনি, ইরান সাপোর্ট করেছে আর্মেনিয়ানদেরকে। ডিফারেন্ট ডিসকাশন। ওর সাথে আজারবাইজানের জাতিগোষ্ঠী নিয়ে তার ল্যান্ডে প্রবলেম আছে, সে আর্মেনিয়াকে হেল্প করেছে এবং আজারবাইজান কিন্তু ন্যায়ের পক্ষে ছিল। নাগর্নো কারাবাখ তার, আর্মেনিয়া দখল করে বসেছিল, ইন্টারন্যাশনালি তার জায়গা, ইরান কিন্তু তখন ওকে সাহায্য করেছে। সো ইরান ন্যায়ের পথে আছে আমি মনে করি না। হেজবুল্লাহ সিরিয়ার বাশার আল আসাদকে ক্ষমতায় থাকতে সাহায্য করে নাই, বাশার আল আসাদ কচুকাটা করে নাই আদার মুসলিমদেরকে। সিরিয়াতে যে সিভিল ওয়ার হলো, ও কাদেরকে কচুকাটা করেছে? মুসলিমদেরকে। এবং বাশার আল আসাদ কি গায়ের জোরে ক্ষমতায় নেই? তিনি শিয়া শুধু না, তিনি আলাউইদ, যার পার্সেন্টেজ ইজ ভেরি লো, গায়ের জোরে ক্ষমতায়। জাহিদ ভাই, আপনাকে এখানে একটু থামাইতে হয়। জি, বাশার আসাদকে করেছে একটা, সে বুচার এন্ড এভরিথিং ফাইন, বাট আমরা এখানে উই আর টকিং অ্যাবাউট ইসরায়েল এন্ড ইরানে। আপনি যে কৌশলের কথা বলছেন, ইরানের যে একটা কৌশল থাকতে পারে, ইরানের কৌশলের কিছু নেই। ইরানের কৌশল ইসরায়েলের ডিস্ট্রাকশন, ইসরায়েলকে ইয়ে করা, ডিফিট করা। আমি দ্বিমত করি। আচ্ছা, আপনি দ্বিমত করতে পারেন, হ্যাঁ, বাট দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ সাপোর্টেড একদিকে সুন্নি হামাস আর একদিকে শিয়া হিজবুল্লাহ। ঠিক আছে, না, আমি দ্বিমত করি হলো হামাস আর হিজবুল্লাহ কি ইসরায়েলের স্বার্থে, কিন্তু বাশারকে ক্ষমতায় রাখা আসলে নাথিং টু ডু উইথ ইসরায়েল। না, আমরা বাশারের দিকে গেলাম না। আমি যাচ্ছি। আপনি বাশারের দিকে যাচ্ছেন কেন? বাশারের দরকার তো নেই। আমি যাচ্ছি, বাশার ইজ নট এন আলোচনার বিষয়। আলোচনার বিষয় আছে, কারণ আমাকে এই যে ইরান যেহেতু পার্টিসিপেট করছে, আমি এটুকু বলতে চাইছি প্রাথমিকভাবে, এটা স্ট্র্যাটেজিক ইস্যু। ফাইন, এখন স্ট্র্যাটেজিক ইস্যুর কারণে সে কি করছে না করছে, ইসরায়েলও তার শত্রু হয়েছে আসলে স্ট্র্যাটেজিক কারণেই, কোনো সন্দেহ নাই। কোনো একদিন ইসরায়েলের সাথে তার যদি সব ঠিক হয়, সে ঠিক হয়ে যেতে পারে। এটাও স্ট্র্যাটেজি যদি তার মিলে যায়, এর মধ্যে কোনো এথিক্স আছে, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আমি সেই কথাটাই বলতে চাইছি। আমি আসছি এখন এথিক্স দিয়ে হয় না। আই ক্যান গিভ লট, মানে আমি আর্মেনিয়া আজারবাইজানের উদাহরণটা এই কারণেই দিয়েছি, এই ইরান আমরা মনে করছি খুব এথিক্যালি অপারেট করছে, নো, ওখানে তার ইন্টারেস্ট। আজারবাইজানের একটা গ্রুপ আছে, ওদেরও কিন্তু একটা প্রভিন্স আছে ইরানের ভেতরে, যেটা আজারিরা আছে। ওর যদি পাওয়ারফুল হয়, ওইটা সহ সে টান দিতে পারে, সে কৌশলে ওই হিসাব করেছে, ফলে সে তার পক্ষে দাঁড়াচ্ছে না। তার মানে আমি এটা বোঝাতে চাইছি, ইটস অল অ্যাবাউট ইউর ইন্টারেস্ট। আপনি ওর জায়গা হলে তো আপনিও তাই করতেন, কিন্তু আপনি তো আজারবাইজান তো ফাইট করছে একটা জাস্ট কজের জন্য। আমার প্রভিন্সটা যে আজারবাইজান, যেখানে প্রেসিডেন্ট রাইসি মারা গেছে, না ক্লেম করে নাই, কিন্তু রাইসি যেখানে মারা গেছে, আজারবাইজান কিন্তু কোনোদিন সেটা ক্লেম করে নাই, কিন্তু ও আগে থেকেই মনে করছে এটা হতে পারে, তাই আজারবাইজানকে সাপোর্ট করা যাবে না। আমি জাস্ট এটুকু বলতে চাইছি, দিনের শেষে এভরিথিং ইজ ইন্টারেস্ট। এখন আমার কাছে যেটা মনে হয়, এটুকু বলে শেষ করি, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা। আমরা খেয়াল করেছি যে ইরান যে ব্যালিস্টিক, এবার কিন্তু ব্যালিস্টিক মিসাইল দিয়ে ওরা অ্যাটাক করেছে। আগেরবার ছিল বেশি ড্রোন, ওদের শাহিদ ড্রোন ছিল। ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের ডিফারেন্স হচ্ছে যে ড্রোন আসতে অনেক বেশি সময় লাগে, ব্যালিস্টিক মিসাইল ইজ দ্য ফাস্টেস্ট ওয়ান। কিন্তু ইরান এবারও খুব বেশি যে সিরিয়াসলি ইসরায়েলকে অ্যাটাক করতে চেয়েছে আমি মনে করি না। এটা একটা ফেস সেভিং অ্যাটাক বলে মনে হয়, কারণ যে কয়েকটা ইসরায়েলে গিয়ে অ্যাটাক করেছে, চাইলে কিন্তু আরো বেশি অ্যাটাক করা সম্ভব ছিল। খুব বেসিক, আপনি অনেকগুলো ডেকয় বলে, আপনি অনেকগুলো ডামি পাঠাবেন। আপনি যদি লেবাননকে দিয়ে মানে হেজবুল্লাহর কাছে কিন্তু 1 থেকে 1.5 লাখ রকেট আছে, ওগুলো দিয়ে যদি আপনি ক্রমাগত অ্যাটাক করতে থাকেন, ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা ওভারওয়েলমড হবে। আপনি ওর মধ্য দিয়ে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আঘাত করতে পারেন। সো ইরান আসলে এবারও আঘাত করতে চায়নি, আগের বারও চায়নি। তাদের এটা কৌশল, আমি এটাই বলছি। এটা সুতরাং যুদ্ধ যে খুব ওয়াইড স্প্রেড হয়ে যাবে তা না, তবে এখানে একটা ভয়ের জায়গা আছে। নেতানিয়াহু আসলে ইসরায়েলের স্বার্থ ধরতো না, সে তার নিজের স্বার্থ দেখছে। সে যুদ্ধ যদি একটার পর একটা টেনে নিয়ে না যেতে পারে, তার পক্ষে কিন্তু ক্ষমতায় থাকা সম্ভব না, এবং সে চাইছে আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনার জন্য। সুতরাং সে সেটা চেষ্টা করবে। আবার আমেরিকার বিপদ হচ্ছে, আমি মনে করি এই ক্রাইসিসের সবচেয়ে বড় বিপদে আছে বাইডেন। বাইডেন তো নির্বাচন করছে না, কিন্তু তার ডেমোক্রেটিক পার্টি
এই মুহূর্তে মিডল ইস্টে একটা মেজর যুদ্ধে যদি সে জড়িয়ে পড়ে, তার কিন্তু খুব বড় ক্রাইসিস তৈরি হবে ভোটের রাজনীতিতে। জি, তো আমেরিকা চেষ্টা করবে অন্তত সহসা এটা যুদ্ধ না, বড় যুদ্ধ না হয়ে যাক। আমরা প্রায় শেষ দিকে আর কি জি। বলেন। আমার একটু দেশের ইয়েতে যদি আমরা ফেরত আসি, ইসে যে এই কমিশনগুলি যে করা হয়েছে, এগুলির কাজ এখন এটা কি দাঁড়ায়, কোন লিম্বতে আছি আমরা? এটা তো গ্যাজেট হলো না, এটা গঠনও হলো না, তাহলে এখন আমরা কোথায়, মানে এই সম্বন্ধে তো সরকার কিছু বলছে না, এটা তো কাজ শুরু করে এবং এটার উপরে তো এটার উপরেই ডিপেন্ডেন্ট করে পরবর্তীতে আমরা ফরওয়ার্ডে যাব। তো এই 3 মাস সময় দিয়েছেন, এটা কিন্তু এতদিন সময় লাগার কথা না। এটা রিফর্ম করতে গেলে এতদিন সময় লাগার কোনো 1 to 2 months ইজ মোর দেন এনাফ। এখানে তো একটা সংবিধান লিখতে তো অনেক সময় লাগবে। না, সংবিধানে তো আমরা যাচ্ছি না, আমরা তো সংবিধান, আমরা যেগুলি যে জুডিশিয়াল কমিশনের এই সমস্ত ব্যাপারে যে আলাপ করছি সেটার বিষয়ে আপনি বললাম আর কি। তো এখন এই যে মেইন যে জিনিসটা, সেটা হলো ইলেকট্রাল রিফর্মটাকে নিয়ে কাজ করা। হ্যাঁ, ইলেকশন সিস্টেমটা কিভাবে হবে? হ্যাঁ, আমরা কি এখনো যেটা ওয়েস্টমিনস্টার স্টাইলে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে থাকবো, নাকি অল্টারনেটিভ যে একটা আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ওটা বাদ দিলাম, ওটা গেলাম না, তাহলে বেস্ট অপশন হলো যে আমরা ফ্রেঞ্চ 2 রাউন্ড সিস্টেমে যাবো কি? তাহলে হলে কি আপনার এই যে বর্তমান যে সিস্টেমটা, যে উইনার টেক্স অল, আপনি 50.1% ভোট পাইয়ে আপনার সব কিছু আপনার, আর বাকি 49.9%-এর কোনো মূল্যহীন হয়ে গেল কি? তো এই জিনিসটাকে আমরা কি একটা ডেমোক্রেটিক একটা দিব কিনা, এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তারপরে আরেকটা কথা বলতে, সংসদে এমপিরা তো হা না বলা ছাড়া তো এমপিদের আর কিছু নাই, আর কিছু করার নাই। আপনারা কি করতে চান? না, এবং ইচ্ছা মতো নাও বলতে পারে না, ইচ্ছা বলে নাও বলতে পারবেন না, নাও বললে ভোট, ইচ্ছা না বলতে পারবেন না। এবং প্রাইভেট মেম্বার্স বা বিল ডে যে থার্সডে আছে, সেটাও আপনাকে বিলটাকে উইথড্র করে নিয়ে আসতে হবে। আপনি কথা বলবেন, যদি বলবেন সেটা উইথড্র করে, তো এমপিদের হা না বলা ছাড়া আর, তো এমপিদেরকে দে নিড টু বি অলসো একটু হওয়ার যে পার্লামেন্টে, তাইলে ওই জিনিসটা বন্ধ হয়ে যাবে যে টাকা খেয়ে এমপি দাঁড়াইলাম, হয়ে গেলাম, এই জিনিসটা বন্ধ হবে। যে একটা বিল তৈরি করার, বিকজ দ্য পার্লামেন্ট ইজ সাপোজ টু মেক, মেম্বার সাপোজ টু মেক দ্য বিল। যদি ব্রিটিশ ওয়েস্টমিনস্টার স্টাইলেই বলি, হ্যাঁ, ওয়েস্টমিনস্টার স্টাইলে যদি বলি, ওদের এমপিরা বিল তৈরি করে আনতে পারে, দেন দে সিট উইথ দ্য রেলেভেন্ট, এটা বিলটা যে মন্ত্রণালয় রিলেটেড, ওই মন্ত্রণালয়ের সাথে বসে ওরা বিলটা তৈরি করে, দ্য এমপি ইজ ইনভলভড ইন দ্যাট। হ্যাঁ, আর এখানে কি আমরা একটা কথা বললাম, আচ্ছা এটা সরকার দেখবে, তারপর সরকারের কাছে চলে গেল এটা। হ্যাঁ, যাওয়ার পর বিলটা তৈরি হয়ে আসলো, পার্লামেন্টে প্রেজেন্ট হলো, 10 জন এমপি ওটা নিয়ে আলোচনা করলো স্ট্যান্ডিং কমিটিতে, ঠিক আছে? 290 জন আর দেখছে না ওইটা। পার্লামেন্ট হাউসে আসলো, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, বা শেষ। তা এইখানে তো অনেক এই যে অনুচ্ছেদ 70, মানে ভোটিং, আমি একটা ছোট উদাহরণ, না এটা অনুচ্ছেদ 70 না, এটা অনুচ্ছেদ 70 আছে এখানে। 70 আছে কিভাবে আমি বলি, যেমন ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ধরুন সরকার, আওয়ামী লীগ সরকার পার্লামেন্টে আনলো, আনার পর আলোচনা হলো, ইত্যাদি ইত্যাদি হলো, শেষে ভোটাভুটিতে তো যাবে, তখন আওয়ামী লীগের কিছু এমপি মনে করলো আমি এই আইনটা পছন্দ করি না, উনি এটা বিরুদ্ধে ভোট দিয়ে দিল, দেখা গেল না জয়যুক্ত হয়ে গেছে, এই প্রবাবিলিটি আছে। কিন্তু এখনকার পার্লামেন্ট আর্টিকেল 70 অনুযায়ী আপনি দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে পারবেন, আপনি ভোট দিলে আপনার ভোটের মেম্বারশিপ এমপিত্ব চলে যাবে। সো ওইটা হলে কি হতো, পার্লামেন্টে সরকারি দল চাইলে যে তার সব বিল পাশ করে ফেলতে পারছে, সেটা হতো না। আমি আরেকটা উদাহরণ দিই, যে আমেরিকার সেনেটে ট্রাম্পের সময়, সেনেটে কিন্তু রিপাবলিকানদের মেজরিটি ছিল, কিন্তু ট্রাম্পের বহু কাজ গিয়ে সেনেটে আটকাচ্ছে, কারণ ওর দলের সেনেটাররা তাকে ভোট দেয়নি। শাহেদ, আমি এটা অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে, আপনি জানেন যে গার্মেন্টস শিল্পে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। জি, সামনে বড়দিন, এই মুহূর্তে যদি অস্থিরতা না কাটে, তাহলে বাংলাদেশের অর্থনীতি এমনিই চাপে, আরও বড় চাপের মধ্যে পড়বে। এখানে কোনো আমি অ্যাকশন তো দেখছি না। একেবারেই তাই, এবং একটা আশা সাথে একটা হতাশা। মানে আমরা তো আসলে ফরেন কারেন্সির ক্রাইসিসে ভুগছিলাম, একটা চমৎকার আশার জায়গা হচ্ছে আমাদের রেমিটেন্স বাড়ছে, মানে অনেক বাড়ছে। আমাদের প্রবাসীরা, মানে ওনাদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো মানে কিন্তু কিছুটা লসও স্বীকার করা, হুন্ডিতে কিছুটা বেশি টাকা, তার এত কষ্টের টাকা, কিন্তু তারা দেশের জন্য পাঠাচ্ছেন, এটা যেমন আশা জায়গা, ঠিক একই রকম বা আরো বেশি হতাশা এখন গার্মেন্ট তৈরি করছে। আমরা এর মধ্যেই বিভিন্ন আমাদের গার্মেন্টের যে সংস্থা আছে মালিকদের, তারা জানিয়েছেন, কেউ বলছেন 20
কেউ 30ও বলছেন, মানে কমপক্ষে 20 থেকে 25% অর্ডার এর মধ্যে কমে যাচ্ছে। এটা শুধু বড় দিনের প্রশ্ন না, সংকটটা অন্য জায়গায়। এক হচ্ছে আমরা ইমিডিয়েট ক্রাইসিসে পড়বো, কিন্তু বাংলাদেশ যদি এমন হয় যে সে ক্রাইসিসের মধ্য দিয়ে চলছে, সুতরাং আমাদের কম্পিটিটিভনেস নষ্ট হবে। একজন বায়ার চিন্তা করবে এই দেশ তো আনসার্টেন, আমি ওকে আর অর্ডার দেবো কেন, 20% অলরেডি চলে গেছে। এবং এটা এইবারকার অর্ডার, আর অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী হবে না। ও চিন্তা করবে আমার জন্য 5-10% বেশি কস্টিংও পড়ে, আমি কম্বোডিয়াতে যাব, আমি ইন্ডিয়াতে যদি হয়, যেখানে যেখানে হয় সে সেখানে যাওয়ার চেষ্টা করবে। যারা এটা করছে তাদের 20% লাভ তো অলরেডি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, ওদের 100% যাওয়া দরকার নেই, আর 30% গেলেই চলবে। হ্যাঁ, তো 20% তো অলরেডি অ্যাচিভ হয়ে এখানে গেছে। একটা মানে কনস্পিরেসি থিওরি কাজ করে। জি, তারা কেউ কেউ বলে থাকেন যে এটা নিশ্চয়ই আগের সরকারের লোকজন এই ষড়যন্ত্র করতেছে। আমি এইটা আর কত শুনবো আমরা? একদম তাই, মানে আগের সরকার লোকজন করতে পারে এবং এটার ভ্যালিড গ্রাউন্ড আছে মনে করি। এটার সাথে ইন্ডিয়া জড়িত থাকতে পারে, আমি একদম নাম তুলেই বলছি, পারে। তারা বাংলাদেশের এখনো এই সরকারকে বা তাদের পছন্দের সরকার পালিয়ে যেতে হয়েছে এটা তারা পছন্দ করছে না, তারাও করতে পারে, কিন্তু আমরা এগুলো শুনতে প্রস্তুত না। আসলে তারা পছন্দ না, সহ্য করতে পারছে না। মানে এখন একটা সরকার ক্ষমতায় আছে। গার্মেন্টস সম্পর্কে আইডিয়া আছে? এই যে অবস্থাটা চলতেছে, এখন যদি এরকম চলতে থাকে তো কলাপস হয়ে যাবে। তো আপনি দেখেন যে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে, টেক্সট করে পাঠিয়েছে এদের ওয়ার্কারদেরকে যে অমুক এক্স ফ্যাক্টরিতে, আচ্ছা নামটা বলছি না, ফ্যাক্টরিতে ও একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং একজন প্রতিবাদ করেছে, তাকে মেরে ফেলা হয়েছে। অন্যান্য ফ্যাক্টরি থেকে দৌড়ায় শত শত হাজার হাজার চলে আসছে ওই ফ্যাক্টরিতে, এসে ওখানে ইয়ে করে। এই ট্যাক্সটা কে করলো? এই ট্যাক্সটা কে করলো? এটা তো অফিস। এটাতে ইংরেজিতে বলে এজেন্ট প্রভোকেটিভস, এবং এটা তো নিশ্চয়ই বিএনপি করে নেই আর জামাত করে নেই, এটা নিশ্চয়ই ছাত্র জনতার কেউ করে নেই। তো যারা পতিত হয়েছে তারাই করছে এটা। এবং এই ওয়ার্কাররা তো সামান্যতেই ইনস্টিগেটেড হয়ে যেতে পারে, ওদের তো আপনি তাদের 18টা ডিমান্ড মানা হয়ে গেছে। এখন তার কোনো কি, তখন দেখলো যে এজেন্ট আরে শালা 18টা ডিমান্ডই মানে ফেললো। ওরা তো মনে করছিল 9টা মানবে না, ইয়ে করবে। জাস্ট লাইক দ্য ওই যে চাকরিতে ঢুকার 35 বছরের যে ঘটনাটা ওরা করে। আপনি দেখেন মিছিলে যখন এমন করে করে দুজন মানুষ ডাকতেছে, একটা প্রপার মিছিল যদি হয় কেউ এভাবে করে ডাকবে না। দ্যাট পারসন ইজ এন এজেন্ট প্রভোকেটর। ইউ ডোন্ট হ্যাভ টু বি আ রকেট সায়েন্টিস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। হ্যাঁ, এটা যে একটা বানানো মিছিল ছিল, ওই যে লোকগুলো ডাকতেছে আসতে থাকো, আসো আসো, হাত ধরিয়ে ডাকতেছে, এর মানেটা কি? শেষ করবো, হাতে সময় নেই প্লিজ। ওই যে বলছিলাম, এখন এখানে ওখানে পাহাড়েও ষড়যন্ত্র, ষড়যন্ত্র আছে, কিন্তু যেহেতু দায়িত্বে আছেন এই ষড়যন্ত্র আমি শুনতে ভালো লাগে না আমার কাছে। আমি ষড়যন্ত্র শুনলে ফ্র্যাঙ্কলি বলি, আমি শেখ হাসিনাকে প্রচুর ষড়যন্ত্র বলতে শুনতাম। সো আমার এটা ভালো লাগে না। ষড়যন্ত্র হচ্ছে, আছে, এটা আপনি আপনার মধ্যে রাখেন। ষড়যন্ত্র আছে, হ্যাঁ হ্যাঁ, ইউ হ্যাভ টু সলভ ইট। হ্যাঁ হ্যাঁ, বাট আপনি কি আপনি ঘটনা ঘটার পরে না করবেন? এই যে টিচারটাকে হঠাৎ করে একটা বেচারা টিচারকে মেরে ফেললো রাস্তার মধ্যে, প্রবলেম তো সলভ হয়ে গেছিল, ঠান্ডা হয়ে গেছে না। এখন ওই যে সলভ করার জন্য এই যে জিনিসটা আগে সব স্টেপ নেন, যেভাবে নেন আপনাকে সরকারকে নিতে হবে। এখন মাসুল তো আমরা দেব। ওয়েল, শেষ করতে হচ্ছে। ডাক্তার জাহিদুর রহমান, আপনার বক্তব্য আমরা শুনলাম, দর্শকরাও শুনেছেন। আপনি খোলামেলা অনেক কথাই বলেছেন। ভবিষ্যতে আপনাকে আমরা পাবো এই প্রত্যাশা রাখি। নাসির রহমান, আবারও দেখা হবে আপনার সঙ্গে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি।